নমস্কার, সোজা সাপটা সুব্রতয় আপনাদের স্বাগত জানাই। তাহলে ব্যাপারটা কিরকম হলো যে আন্তর্জাতিক মানের খেলোয়াড় আউট আর আন্তর্জাতিক মানের চোর ইন। আজকে সকালে সব সংবাদপত্রে একটাই খবর যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যাচ্ছেন, যে ভারতের সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি এবং পাকিস্তান যে সন্ত্রাসবাদের মদতদাতা সেটা বিদেশের মাটিতে তুলে ধরবার জন্য প্রতিনিধি দলের সঙ্গে যাচ্ছেন। তো এর আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায় বহুবার বিদেশে গেছেন, কখনো কয়লার টাকা রাখতে, কখনো গরু চুরির টাকা রাখতে, কখনো চাকরি চুরির টাকা রাখতে, কিন্তু সেই সময় সংবাদপত্রে ফলাও করে লেখেও নি বা আমরা জানতেও পারিনি কখনো বিদেশে গেছেন, আবার কখনো বিদেশ থেকে ফিরেছেন। কিন্তু এবার দেখলাম ফলাও করে বিরাটভাবে প্রচার হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যাচ্ছেন। কিন্তু দেখুন, খুব অদ্ভুতভাবে একটা জিনিস হলো যে কেন্দ্র সরকার সিলেকশন করেছিল কাকে? করেছিল যে বহরমপুরে তৃণমূল কংগ্রেসের সাংসদ ইউসুফ পাঠানকে। এবং কি চিন্তা ভাবনা করে তারা সিলেকশন করেছিল? তারা চিন্তা ভাবনা করেছিল যে ইউসুফ পাঠান আন্তর্জাতিক মানের একজন প্লেয়ার, দীর্ঘদিন ক্রিকেটটা খেলেছে, পাকিস্তানের বিরুদ্ধে খেলেছে, মাঠে একের পর এক ম্যাচ জিতেছে, একের পর এক 6-4 হাঁকিয়েছে। তো ইউসুফ পাঠান যদি প্রতিনিধিত্ব করতে যায় সেক্ষেত্রে অনেকটা ভালো হবে। এবং কেন্দ্র হয়তো তৃণমূল কংগ্রেসকে ভেবেছিল যে সত্যি যতগুলো সাংসদ আছে তাতে আন্তর্জাতিক মানের এই প্লেয়ারকেই হয়তো তারা গুরুত্ব দেবে। কিন্তু তারা বুঝে উঠতে পারেনি যে তৃণমূল কংগ্রেসের কাছে আন্তর্জাতিক প্লেয়ারের আগে আন্তর্জাতিক চোরের গুরুত্ব অনেক বেশি। তবে এই নিয়ে যখনই ইউসুফ পাঠানের নাম ঘোষণা হয় তখন সঙ্গে সঙ্গে দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্রতিক্রিয়া দিয়েছে। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় একবার আপনাদের শোনাই। I said that they cannot decide the name. If they request us, the mother party, the party will decide the name. This is the customary, this is the system. We are totally with the central government regarding external affairs policy, and we are fully supporting them. We don't have any hesitation to say that. Is it clear? মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলছেন যে তৃণমূল কংগ্রেসের থেকে যে প্রতিনিধি যাবে ওটা তৃণমূল কংগ্রেস ঠিক করবে, অন্য কেউ ঠিক করবে না। একদম খাঁটি কথা, আমি ওনাকে 100% সমর্থন করি। এবং একই রকম ভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তাই ছিল যে যদি কোনো প্রতিনিধি পাঠানোর থাকে, যদি তৃণমূল কংগ্রেস থেকে পাঠায় তাহলে তৃণমূল কংগ্রেসকে জিজ্ঞাসা করুক কাকে পাঠাবে। প্রয়োজনে 7 জন প্রতিনিধি তৃণমূল কংগ্রেস পাঠিয়ে দিত, কিন্তু তৃণমূল কংগ্রেসকে না বলে কেন তৃণমূল কংগ্রেসের টিকিটে যেটা ইউসুফ পাঠান তাকে প্রতিনিধি করে পাঠানো হলো। এখন প্রশ্ন হলো যে ইউসুফ পাঠানের নামটা না থেকে যদি সত্যি প্রথম অবস্থাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা দিত তাহলে কি তৃণমূলের পক্ষ থেকে এরকম কোন স্টেটমেন্ট আসতো বা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে এরকম কোনো কথা বেরোতো যে কেন অভিষেকের নামটা আগেই দিয়ে দেওয়া হলো, তৃণমূল কংগ্রেসকে কেন জানানো হলো না? এটা কিন্তু থাকতো না, বা এই রকম কোন স্টেটমেন্ট তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তখন দেওয়া হতো না। তাহলে এটা কি পরিষ্কার হয়ে গেল যে যদি 4 জন প্রতিনিধি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নেওয়া হতো তার মধ্যেও একজন অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকতে হতো, আর যদি একজন প্রতিনিধি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নেওয়া হয় তাহলেও সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ই থাকবে, তাছাড়া আর অন্য কেউ থাকবে না। অর্থাৎ বিদেশের মাটিতে গিয়ে ভারতের প্রতিনিধি হিসাবে প্রতিনিধিত্ব করার মতো একমাত্র যোগ্য তৃণমূল কংগ্রেসে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে। এর আগে যারা একাধিকবার সাংসদ হয়ে পার্লামেন্টে গিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে, পার্লামেন্টের ভাষণে একের পর এক আগুন ঝরে পড়েছে তৃণমূল কংগ্রেসের একাধিক সাংসদের মুখ থেকে, তার মানে তারা সব অযোগ্য। এটা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দিল, পুরো পরিষ্কারভাবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দিল। কিন্তু খুব অদ্ভুতভাবে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাইরে যাচ্ছেন প্রচার করতে, এবং গতকাল সেটা দেখা গেছে তাদের সোশ্যাল মিডিয়ার সাইডে, যাদের অফিসিয়াল সাইড আছে সেই অফিসিয়াল সাইডে প্রচার হয়েছে। এবং আজকে দেখলাম একটা ছবি দিয়ে এই তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল পেজে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তারা লিখেছেন যে বিশ্বের সামনে সন্ত্রাসবাদের স্বরূপ তুলে ধরতে সর্বদলীয় প্রতিনিধি দলের যাত্রা শুরু হলো আজই। দিল্লি থেকে সেই দলে যোগ দিলেন শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই দল জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া এবং সিঙ্গাপুর সফর করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের বার্তাকে
বিশ্বের সামনে তুলে ধরবেন। তাদের এই গুরুত্বপূর্ণ যাত্রার সাফল্য কামনা করছি। এটা তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল পেজে আজকে এই বার্তা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেওয়া হয়েছে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম যখনই ঘোষণা হয়নি তখনই ছটফট করেছে। কিন্তু তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছে। কি বলেছেন শুনবেন? একবার আপনাদের আগে শোনাই কথাটা, তারপরে বলবো যে কত বড় গবেট, কত বড় মাথা মোটা হলে এই ধরনের উক্তি তিনি করতে পারেন আপনাদের বলবো। তবে তার আগে তার উক্তিটা একটু শুনে নিন তিনি কি বলছেন। Said that they are representing the country. I couldn't agree with him more. They are actually representing the country. So when it comes to representing the country, I think we should jointly agree and unanimously decide and agree and come to a consensus. Instead of sending parliamentarians, we should be sending the family members of the martyrs or the victims' family or the survivors. We should be sending the brave armed forces, the officers who have led Operation Sindoor from the front lines, who have dedicated their life for the country, who have spent countless nights of vigilance to let India sleep without fear. Who better can represent them when it comes to representing the country? Send them. শুনলেন তো, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কমিটিতে নেওয়া হয়নি তখন উনি বলছে যে যারা যারা এই জঙ্গি হামলায় নিহত হয়েছে তাদের পরিবারের লোকজনকে নাকি পাঠানো দরকার ছিল, বা দরকার ছিল যে অপারেশন সিন্দুরকে যারা ফ্রন্ট লাইনে থেকে সেই অপারেশন করেছে সেই সমস্ত মিলিটেন্টদের নাকি পাঠানো উচিত ছিল বিদেশে এই অপারেশন সিন্দুর নিয়ে কথা বলবার জন্য। দেখুন কেন আমি বললাম জানেন যে কতটা মূর্খ এবং গবেট? তার কারণ দেখুন, যে সমস্ত সেনাবাহিনীর লোকেরা উচ্চপদস্থ অফিসাররা আজকে সামনে থেকে অপারেশন সিন্দুরকে লিড করেছে, তাদেরকে কোনোদিন বিশ্বের সামনে এক্সপোজ করাটা কি কোনো বুদ্ধিমানের কাজ? কোনোদিন হতে পারে সেটা? বা যাদেরকে আপনারা জিতিয়ে প্রতিনিধি করে পার্লামেন্টে পাঠিয়েছেন, যারা পার্লামেন্টে বসে দেশের আইন ঠিক করবে, যারা পার্লামেন্টে বসে বিদেশের নীতি কি হবে ঠিক করবে, নাকি তাদের যাওয়াটা অনেক গুরুত্বপূর্ণ? বলছেন যারা শহীদ আছে তাদের পরিবারকে পাঠিয়ে দেওয়া হোক। শহীদের পরিবার বিদেশের মাটিতে গিয়ে তারা কিভাবে তুলে ধরবে যে অপারেশন সিন্দুর সংক্রান্ত বিষয় নিয়ে, বা কিভাবে পাকিস্তান মদত দিয়েছে, তারা এই সংক্রান্ত বিষয় নিয়ে কিভাবে তুলে ধরবে? কি অদ্ভুত যুক্তি এটা আপনাদের মনে হয়নি? কিন্তু 180 ডিগ্রি ঘুরে গেছে। কখন জানেন? যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় পায়ে ঠায়ে ধরে বলেছেন যে আমি যাব, তখন কিরণ রিজু মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছেন যে বলুন তাহলে কাকে পাঠানো হবে। বলেছেন অভিষেককে পাঠাতে হবে, আমার ভাইপোকে পাঠাতে হবে, আমার ভাইপোকে পাঠাতে হবে, আর কেউ যাবে না। তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছে। কিন্তু তারপরে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু আর একবারও মুখ থেকে উচ্চারণ করেনি যে আমার যাওয়ার থেকে বেশি দরকার ছিল যারা অপারেশন সিঁদুরকে ফ্রন্ট লাইন থেকে পাকিস্তানকে সবক শিখিয়েছে বা যারা শহীদ হয়েছে সেই সমস্ত পরিবারের লোকজনকে পাঠানো দরকার। তখন কিন্তু আর বলেনি। হাসতে হাসতে দুলতে দুলতে উনি মালয়েশিয়া, সিঙ্গাপুরের দিকে, জাপানের দিকে রওনা দিয়ে দিয়েছে। তো আজকের দিনে ভাবুন যে যারা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত মুসলমানরা ভোট দেন, তারা একবার ভাবুন তো যে এই পেহেলগাঁওতে জঙ্গি হামলার পরে যেভাবে বেছে বেছে হিন্দুদের মারা হয়েছে, যেভাবে মুসলমানদের দিকে আঙ্গুল উঠে গেছে, সেখানে যদি বহরমপুরের মতো জায়গা থেকে একজন সাংসদ বিদেশের মাটিতে গিয়ে এই জঙ্গি দমন এবং তার সঙ্গে সঙ্গে পাকিস্তানের মদত প্রকাশ্যে তুলে ধরত, সেক্ষেত্রে এই পশ্চিমবঙ্গে যারা মুসলমান সম্প্রদায় আছেন তাদের মাথাটা উঠত না নামত? তাদের সম্মানটা বাড়ত না কমত? একবার এটা আপনারা চিন্তা করেছেন? একবার এটা চিন্তা করেছেন যে মুর্শিদাবাদে দাঙ্গার পরিস্থিতির সময় ইউসুফ পাঠানকে দেখা যায়নি, সেই ইউসুফ পাঠান যখন বিদেশের মাটিতে গিয়ে জঙ্গিদের পেছনে পাকিস্তানের মদতের বিষয়টি তুলে ধরত,
এবং কিভাবে ভারতের জিরো টলারেন্স নীতি আছে তার সঙ্গে সঙ্গে সেগুলো তুলে ধরতো, সেক্ষেত্রে কি পশ্চিমবঙ্গের এই মুসলিম সমাজের সম্মান উঁচু হতো না, মাথা উঁচু হতো না, গর্ব হতো না? কিন্তু দেখুন, আপনাদের সেই দিদি লালিপপ দিয়ে মুখে দিয়ে বলেছেন চুষুন, আপনারা লালিপপ চুষছেন, আর পিসি তার ভাইপোকে বিদেশ পাঠিয়ে দিয়েছে যে গেলে একমাত্র আমার ভাইপোই যাবে। ইংরেজে কথা আমার ভাইপো বলতে পারে, হিন্দিতে কথা আমার ভাইপো বলতে পারে, আবার আমার ভাইপো বারবার টাকা পয়সা এদিক ওদিক পাচার করবার জন্য বিভিন্ন জায়গায় রাশিয়া ফাশিয়াও ঘুরে এসেছে, আরো অনেক ভাষা ভাইপো জানতে পারে, সুতরাং ভাইপোই যা। আর আপনারা কিরকম গভেটের মতো, আর 2 অক্ষরের গয়াকার আর বাকিটা আর বললাম না, তাদের মতো আপনারা তৃণমূল কংগ্রেসে গিয়ে গিয়ে জোড়া ফুলে ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় বসাচ্ছে। তাহলে আপনাদের মতো এই বোকা আর বাকি 2 অক্ষর বললাম না এরকম লোক যদি এই রাজ্যে থাকেন, না আপনাদের সম্প্রদায় ডেভেলপ হবে, না আপনাদের সম্প্রদায় কোনোদিন উন্নতি হবে, না শিক্ষা বলুন, না টেকনোলজিক্যালি বলুন, কোনোদিনই কিছু হবে না। শুধুমাত্র আপনাদের হোয়াইট ওয়াশ করে, শুধুমাত্র আপনাদের বিজেপির ভয় দেখিয়ে, জুজু দেখিয়ে নিজেদের ভোট ব্যাংকে আপনাদের ভোটটা নিয়ে তারা ক্ষমতায় আসবে এবং পিসিআর ভাইপো রাজ চালাবে। এবার বুঝতে পারছেন আসল কাহিনী। তবে ভারত সরকার এই পন্থাটা মারাত্মক নিয়েছে যে 7টি প্রতিনিধি দলে 51 জন যাবে, এবং সারা দেশে গিয়ে যখন তারা এই অপারেশন সিন্দুরের সাকসেস, কিভাবে পাকিস্তানকে সবক শিখিয়েছে, কিভাবে পাকিস্তান এই সন্ত্রাসবাদীদের মদত করে, এইগুলো তুলে ধরবে, সেইখানে কথায় কথায় কিন্তু এটাও উঠে আসবে যে পাকিস্তানে যেভাবে ভারতের উপরে হামলা করেছিল, সেই হামলা রুখে দিয়েছিল যে মেড ইন ইন্ডিয়ার বিভিন্ন ডিফেন্স ইকুইপমেন্ট, যে ভারতের তৈরি যে সমস্ত ডিফেন্স ইকুইপমেন্টগুলো পাকিস্তানের ড্রোনকে আটকে দিয়েছিল, আজকে সেই কথাগুলো কিন্তু উঠবে, যার ফলে আগামী দিনে বিশ্বের বাজারে ভারতের তৈরি এই ডিফেন্স সিস্টেমগুলোর চাহিদা আরো বাড়বে। তারও কিন্তু একটা ব্র্যান্ডিং এবং মার্কেটিং এই প্রতিনিধি দলের মুখ থেকে ভারত সরকার করিয়ে নেবে। সুতরাং এই যে থট প্রসেস, এই যে চিন্তা নরেন্দ্র মোদী এবং তার দল কেন্দ্রীয় সরকার করেছেন, এই চিন্তা ভাবনা এরকম ছোটখাটো আঞ্চলিক চোরের দলেরদের মাথায় আসবে না। এবং কেন্দ্রীয় সরকার মনে করেছিল যে এত সাংসদ থাকতে ওই কারণে শুধুমাত্র ইউসুফ পাঠানকেই বেছেছিল, যে কম বেশি ইন্টারন্যাশনালি যার পরিচিতি আছে, দীর্ঘদিন খেলেছে, পাকিস্তানের বিরুদ্ধে খেলেছে, পাকিস্তানকে মাঠে হারিয়েছে, সুতরাং তাকে দিয়েই প্রতিনিধিত্বটা করানো হোক। কিন্তু চোরের আসনে ধর্মের কাহিনী, চোরের দল, তাদের কাছে আন্তর্জাতিক খেলোয়াড়ের থেকে আন্তর্জাতিক চোরের মূল্য অনেক বেশি, সেটা আবার প্রমাণ হয়ে গেল। ধন্যবাদ, নমস্কার।